সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তহিদুল আলম, লেকচারার ইন অ্যাকাউন্টিং, ফাউন্ডার অফ ট্যাপ। ট্যাপ মিনস তহিদ অ্যাকাউন্টিং পয়েন্ট। এই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি চেপে দাও, নোটিফিকেশনে নতুন কোনো ভিডিও আপলোড করলে শো করবে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ক্লাসটা হচ্ছে বিবিএ অনার্স অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য। আজকে আমি মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের লেকচার 9 নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই পর্যন্ত লেকচার 1 থেকে 8 পর্যন্ত আমি এই অধ্যায়ে পারপিচুয়াল এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা জার্নালাইজগুলো শিখেছিলাম। আজকে আমরা লেকচার 9-এ একটু ভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে স্টোর লেজারের মালখতিয়ানের অঙ্ক, যেখানে আমরা একটা অঙ্ক থেকে 3টা পদ্ধতি শিখব। সেটা হচ্ছে একটা ফিফু, আর একটা লিফু, আর একটা হচ্ছে কি অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই একটা অঙ্ক থেকে আমরা 3টা পদ্ধতি জানার চেষ্টা করব। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ফিফু, লিফু এবং ওয়েটেড অ্যাভারেজ বা মালখতিয়ান স্টোর লেজারের অঙ্ক করার আগে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, এই পদ্ধতিতে হিসাব রক্ষণকারী প্রতিষ্ঠানগুলো কি বা কারা এই সমস্ত পদ্ধতিতে মজুদ পণ্যের হিসাব রক্ষণ করে থাকে, মজুদ পণ্যের আগমন নির্গমন এবং কত ব্যালেন্স আছে সেটা হিসাব রক্ষণ করে থাকে, আগে সেটা আমরা একটু জেনে নিই। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদের কিন্তু গোডাউন লাগে। কারণ পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যদি পণ্য ক্রয় বিক্রয় করতে চায়, তাকে পণ্য অবশ্যই কিছু পণ্য মজুদ রাখতে হবে। তাহলে মজুদটা কোথায় রাখবো? গোডাউনে। আর ওই মজুদ পণ্যে যথাযথ আমাদের হিসাব রক্ষণেরও দরকার আছে। মানে কত টাকার পণ্য, কোন রেটের পণ্য, কতটুকু আছে, আবার কতটুকু দরকার আছে, আবার সেখান থেকে সেল করে দিলে আর কতটুকু ব্যালেন্স আছে, কিনলে ওই গোডাউনের মধ্যে কত, মানে কোন রেটের কোন কোন পণ্য আছে, সেগুলো তোমার যথাযথ হিসাব রক্ষণ করতে হবে। মজুদ পণ্য যদি আমরা যথাযথ হিসাব রক্ষণ করতে না পারি, তাহলে দেখা যাবে আমাদের বিক্রয়ের জন্য হয়তো মজুদ পণ্য থাকবে না, অথবা দেখা যাচ্ছে পণ্যের শর্টেজ হয়ে যাচ্ছে, যথাসময়ে আমরা পণ্যগুলো সেল করতে পারতেছি না, অথবা আমরা যথাসময়ে কিনে আনতে পারতেছি না, যেটার ব্যবসা ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হবে। এছাড়া উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদের যে কাঁচামালগুলো আছে উৎপাদনের ক্ষেত্রে, সেগুলো তাদেরকে মজুদ রাখতে হয়। কারণ অনেক প্রতিষ্ঠান আছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, যাদের কাঁচামালগুলো সিজনে সেগুলো সস্তা থাকে, কিন্তু যখন সিজন শেষ হয়ে যায় তখন কিন্তু সেগুলো আর পাওয়া যায় না। এই সিজনাল কাঁচামালগুলো তাদের অবশ্য মজুদ করে রেখে দিতে হয়, যাতে উৎপাদন প্রক্রিয়ায় বা উৎপাদনের সময় কাঁচামালের কোনো ঘাটতি না থাকে। কারণ একটা পণ্যের চাহিদা কিন্তু সারা বছর থাকে। দেখা যাচ্ছে কি পণ্যে উৎপাদনের যে কাঁচামালগুলো, সেগুলো কিন্তু সারা বছর উৎপাদিত নাও হতে পারে। তো এক্ষেত্রে তাকে ওই কাঁচামালগুলো মজুদ করে রাখতে হবে। তাহলে মজুদ রাখা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাদের উভয় ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান কাঁচামাল মজুদ রাখে গোডাউনে, আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান পণ্য মজুদ রাখে। তাহলে উভয় প্রতিষ্ঠানে মজুদ পণ্যের হিসাব রক্ষণ করে থাকে, এবং মজুদ পণ্যের হিসাব রক্ষণের যিনি করে থাকেন ওনাকে বলা হয় স্টোর কিপার। মানে স্টোর কিপার তিনি ওই গোডাউনে পণ্যের আগমন এবং নির্গমনের এবং আগমন নির্গমনের ফলে বা ক্রয় বিক্রয়ের ফলে কতটুকু পণ্য আর গোডাউনে আছে, কোন রেটের পণ্য আছে, কী ধরনের পণ্য আছে, সেগুলোর সে হিসাব রক্ষণ করে থাকে, এবং হিসাবকাল শেষে মজুদ পণ্যটা মূল্যায়ন করে থাকে। মূলত কথা হচ্ছে যে
পণ্যের ক্রয় বিক্রয় বা আগমন নির্গমন বা কাঁচামালের ক্রয় বিক্রয় বা আগমন নির্গমন এবং কতটুকু মজুদ ওই গোডাউনে আছে, কত টাকার মজুদ আছে, সেটার হিসাব রক্ষণ করার কাজে হচ্ছে কি স্টোর কিপারের মূল কাজ। এটা হচ্ছে একটা স্টোর কিপারের বাংলাটা হচ্ছে মালখতিয়ান, এটা হচ্ছে খতিয়ান, মানে পণ্যের আগমন নির্গমনের হিসাব রক্ষণ করা। তাইলে এই স্টোর কিপারের কাজ হচ্ছে ওই গোডাউনে পণ্য আগমন করলে সে লিপিবদ্ধ করবে কোন রেটের পণ্য কতটুকু আগমন হয়েছে বা কিনছে, এবং সেগুলো গোডাউনে রেখে দিবে রেট আকারে বা সুসজ্জিত আকারে, সে থাক করে সেগুলো ভাঁজ করে রেখে দিবে। এবং বিক্রয় করলে কোন রেটের পণ্য কতটুকু বিক্রয় হয়েছে, বিক্রয়ের ফলে গোডাউন থেকে কোন কোন রেটের পণ্য চলে গেছে এবং কোন কোন রেটের পণ্য আছে সেগুলো সে হিসাব রক্ষণ করবে। এটার কাজটাই হচ্ছে কি স্টোর কিপারের মূল কাজ হচ্ছে এটা। আর হিসাবকাল শেষে মজুদ পণ্যের মূল্যায়ন করে থাকা। এই হলো আমাদের কি বেসিক আলোচনা। এরপরে দেখা যাচ্ছে ফিফু মেথড। এটা কি ফিফু মানে হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের গ্রেডের কিনা মাল আগে ছেড়ে দেয়া। আর লিফু মিন্স হচ্ছে যে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষের কিনা মাল আগে ছেড়ে দেয়া মানে বিক্রয় করা, অথবা গোডাউনে কি অথবা গোডাউন থেকে উৎপাদন প্রক্রিয়া কি র মেটেরিয়াল হিসাবে পাঠায় দেয়া। হ্যাঁ, আগের কিনা মাল আগে বিক্রয় করে দেয়া, অথবা আগের কিনা কাঁচামাল আগে উৎপাদন প্রক্রিয়ায় পাঠানো। আর লিফু মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষের কিনা মাল আগে বিক্রয় করা অথবা শেষের কিনা কাঁচামালগুলো আগে উৎপাদন প্রক্রিয়ায় পাঠিয়ে দেয়া। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ বা অ্যাভারেজ মেথডে মূলত বিক্রয় করলে বা গোডাউনে পণ্য পাঠালে কোনো সমস্যা নাই, জাস্ট কিনলে সেটা কিন্তু গড় হয়ে যাবে, একটা গড় মূল্য নির্ধারিত হবে, গড় মূল্যে সেটা গোডাউনে পাঠাবে অথবা বিক্রয় করে দেবে। এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে তিনটা মেথডের মধ্যে তেমন কোনো মানে কঠিন বিষয় নাই যেটা তোমরা বুঝবা না যদি শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটা খেয়াল করো। তাহলে এখানে আমি একটা অঙ্ক বানিয়ে দিয়েছি, সেটার উপর ভিত্তি করে আমি ফিফু মেথডের সমাধানটা এখানে দিয়েছি। শুরু করা যাক। আমরা আগে অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের একটু বেসিক মানে সংক্ষেপে একটু আলোচনা করি আরেকটু। সেটা হচ্ছে পারচেস মানে হচ্ছে যে ওই কাঁচামাল বা যে পণ্যগুলো বিক্রি করব সেগুলো কিনলে সেটা আমরা এই কলামে পারচেসের কলামে ইউনিট রেট এবং টাকা আমরা লিখব। আমরা জানি পণ্য আমি বিক্রয়ের উদ্দেশ্য কিনি কিংবা আমি কাঁচামাল কিনে উৎপাদন প্রক্রিয়ায় পাঠানোর জন্য, কিন্তু আমাদেরকে সেগুলো কোথায় লিখতে হবে? পারচেসের কলামে লিখতে হবে বা আগমনের কলামে লিখতে হবে। এরপরে আমরা জানি যে পণ্য আমি বিক্রয়ের জন্য কিনি কিংবা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহারের জন্য কিনি কাঁচামাল হিসাবে, সেটা আমরা কিনলে ক্রয়ের ঘরে লিখব এবং আমরা জানি সেটা আমরা গোডাউনে রাখবো। তাইলে এই কলামে কোনো আইটেম যদি ইউনিট যদি বসে সেটা অবশ্যই ব্যালেন্সের ঘরে, বা ব্যালেন্স মানে এটা হচ্ছে মজুদের ঘর। এই মজুদের ঘর বা গোডাউন, এক কথায় যেটাকে বলে গোডাউন, যেখানে পণ্যগুলো রাখবে বা কাঁচামালগুলো রাখবে, এখানে বাড়বে, একই রেটের মালগুলো বাড়বে। আর বিক্রয় করলে, এই যে বিক্রয় বা সেলস করলে বা উৎপাদন প্রক্রিয়ায় কাঁচামাল ইস্যু করলে, তাহলে সেটা সেলসের ঘরে বসবে, মানে এটা ইস্যুর কলাম। এই ঘরে বসা মানে হচ্ছে আমরা জানি যে গোডাউন থেকে পণ্য কমে যাওয়া বা কাঁচামাল কমে যাওয়া। তাহলে এই ঘরে বসালে অবশ্যই ব্যালেন্স থেকে বা গোডাউন থেকে সেটা কমাই দিতে হবে। কোন রেটের পণ্য কতটুকু সেল হয়েছে বা কোন রেটের পণ্য কতটুকু ইস্যু হয়েছে বা কোন রেটের পণ্য কতটুকু কিনেছি বা কোন রেটের পণ্য কতটুকু আগমন হয়েছে, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় কি হিসাব রক্ষণ করতে হবে। ব্যালেন্সের ঘরটা মনে করতে হবে এটা হচ্ছে গোডাউন, যেখানে এই কলামে লিখলে, ক্রয়ের কলামে লিখলে, আগমনের কলামে লিখলে এখানে বাড়বে ব্যালেন্সে। আর আমরা যদি সেলসের কলামে লিখি তাহলে কি হবে, এই ব্যালেন্স থেকে কি হয়ে যাবে বা গোডাউন থেকে কমে যাবে। জাস্ট এই থিমটাও মনে রাখতে হবে, মানে ক্রয়ের ঘরে লিখলে ওখানে বাড়বে ব্যালেন্সে, গোডাউনে কিনলে আমরা সেগুলো গোডাউনে রাখবো, আর বিক্রয় করলে সেগুলো অবশ্যই গোডাউন থেকে কি হয়ে যাবে, কমে যাবে। এই থিমটা মাথায় রাখতে হবে। এখানে আরেকটা টিপস আমি বলে রাখি, সেটা হচ্ছে সেলস রিটার্ন হলে বিক্রয় ফেরত হলে অথবা
আমি কারখানায় ইস্যু করছি যে সেখান থেকে যদি ফেরত আসে তাহলে অবশ্যই আমাদেরকে এই পারচেজের ঘরে বসাইতে হবে। তাহলে আমরা যদি পারচেজের ঘরে বসাই তাহলে অবশ্যই সেটা ব্যালেন্সের ঘরে বা গোডাউনে কি বৃদ্ধি পাবে। কি বলছি, কিনলে বিক্রয় ফেরত করলে এবং কি আমি যে গোডাউনে ইস্যু করছিলাম গোডাউন থেকে আমরা যে উৎপাদন প্রক্রিয়া ইস্যু করছিলাম সেখান থেকে কাঁচামাল যদি ফেরত আসে তাইলে মানে ইস্যুকৃত কাঁচামাল যদি ফেরত আসে এবং বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তাহলে অবশ্যই সেগুলো কোথায় বসাইতে হবে, পারচেজের ঘরে বসাইতে হবে। এখানে বসানো মানে হচ্ছে যে আমাদের ব্যালেন্সের ঘরে বা মজুদের ঘরে কি বসাইতে হবে। এক কথায় সহজ কথায় হচ্ছে আমি বিক্রয় করছিলাম, ফেরত আসছে, যে পণ্যগুলো ফেরত আসছে সেগুলো আমরা অবশ্যই গোডাউনে রাখবো। গোডাউন মানে ব্যালেন্সের ঘরে, তাহলে সেখানে বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি কারখানায় কাঁচামাল ইস্যু করছিলাম, সেখান থেকে যে কোনো কারণে কাঁচামালগুলো রিটার্ন আসছে, তখনও সেটা আমরা কি অবশ্যই যে পণ্যগুলো রিটার্ন আসছে সেগুলো আমরা গোডাউনে রাখবো। গোডাউনে রাখবো মানে ব্যালেন্সের ঘরে বসাই দিব। এই হলো। আরেকটা বিষয় হচ্ছে যে কিনা পণ্য যদি আমি ফেরত দিয়ে থাকি মানে পারচেজ রিটার্ন, এবং কিনা পণ্য যদি ফেরত দিয়ে থাকি আমার গোডাউন থেকে কমে যাবে, এবং পারচেস রিটার্নের জন্য আমাদের এই কলামে বসাইতে হবে। কোথায়? সেলসের কলামে পারচেস রিটার্ন। বা এরপরে আছে পণ্য যদি নষ্ট হয়ে যায়, পণ্য যদি কোনো কারণে ঘাটতি থাকে, শর্টেজ থাকে, বা পণ্য যদি পরিবহন নষ্ট হয়ে থাকে, বা পণ্য গণনায় যদি কম পাওয়া যায়, কি বলছি, পারচেস রিটার্ন এই কলামে সেলসের কলামে বলবে পারচেস রিটার্ন। পণ্য যদি নষ্ট হয়ে যায়, শর্ট থাকে, আগুনে নষ্ট হয়ে যায়, বা পণ্য যদি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়, বা পণ্য যদি চুরি হয়ে যায়, পণ্য যদি যে কোনো কারণে যদি শর্টেজ হয়ে যায়, তাহলে সেগুলো সেলসের কলামে বসবে। এই কলামে বসা মানে আমরা জানি যে পণ্য চুরি হওয়া, নষ্ট হওয়া, পরিবহনে বিনষ্ট হওয়া, কাঁচামালও যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ব্যালেন্স থেকে বা গোডাউন থেকে সেটা কমাই দিতে হবে। তার মানে এই কলামে বসা মানে হচ্ছে ব্যালেন্স থেকে কি হওয়া, কমাই যাওয়া। তাহলে আমরা এতটুকু বুঝলাম, এটা হচ্ছে শর্টকাট একটা টিপস। এরপরে আমরা প্রশ্নটা পড়ি, প্রশ্ন পড়ার পরে আমরা সমাধানের দিকে যাব। ট্যাপ কোম্পানি ইউজেস পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটা আমার নামেই, কোম্পানিটা ইউজেস পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মজুদ পণ্যের হিসাব রক্ষণ করে থাকে। দ্য কোম্পানি হ্যাজ 200 ইউনিটস ইনভেন্টরি অ্যাট দ্য রেট অফ 20 অ্যাট 1st July 2020। এই কোম্পানির প্রারম্ভিক মজুদ আছে জুলাইয়ের 1 তারিখে 200 ইউনিট, প্রতিটি ইউনিটের মূল্য 20 টাকা করে, জুলাইয়ের 1, 2020 সালে। ডিউরিং জুলাই মাসে ফলোইং পারচেস এন্ড সেলস ওয়ার মেড, নিম্নলিখিত ক্রয় এবং বিক্রয়গুলো সংগঠিত হয়েছে। তাহলে ক্রয় এবং বিক্রয় এখানে সংগঠিত হয়েছে যেহেতু, তাহলে আমাদেরকে নিচে প্রশ্নে লেখা আছে এবং এখান থেকে আমরা দেখে দেখে এক একটা সমাধান দিব। তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় প্রশ্নে তারিখের ক্রমোলজিগুলো উলটপালট করে দিবে। এই দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই তারিখের ক্রমোলজিগুলো ঠিক রাখতে হবে। মানে 1 তারিখের পরে 2 তারিখ, 2 তারিখের পরে 3 তারিখ, 3-3-এর পরে 4, এভাবে মানে মাঝখানে মনে করো 1-এর পরে 3, 3-এর পরে 5 তারিখ দেওয়া আছে, মানে তারিখের ক্রমোলজিগুলো ঠিক রাখতে হবে। যদিও এখানে উলটপালট দেওয়া আছে, তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে তারিখের ক্রমোলজি অবশ্যই তোমাকে ঠিক রাখতে হবে। তাহলে এখানে আমরা পারচেজগুলো দেখি। জুলাইয়ের 5, 400 ইউনিট অ্যাট দ্য রেট অফ 22 টাকা। 400 ইউনিট পণ্য কিনা হয়েছে, প্রতি ইউনিটের দাম 22 টাকা করে। জুলাইয়ের 8 তারিখ কিনছে যে 300 ইউনিট, প্রতি ইউনিটের দাম 24 টাকা করে। জুলাইয়ের 15 তারিখ কিনছে 80 ইউনিট, প্রতি ইউনিটের দাম 26 টাকা করে। তাহলে 5, 8, 15 তিনটা তারিখে তিনটা ভিন্ন রেটে ভিন্ন ইউনিটের পণ্য কিনা হয়েছে। এরপর হচ্ছে সেলস, জুলাই 3 তারিখ সেলস দেখা যাচ্ছে। আমরা দেখতেছি যে কিন্তু এখানে 5 তারিখে কিনছি, কিন্তু এখানে আগে কি আছে, 5-এর আগে 3 তারিখ, এটা আমাদেরকে আগে হিসাবভুক্ত করতে হবে। 120 ইউনিট, জুলাই 7 তারিখ 200 ইউনিট, এবং জুলাই 10 তারিখ 100 ইউনিট। জুলাইয়ের 12 তারিখ 200 ইউনিট কিনা হয়েছে। এই হলো আমাদের বিক্রয়ের তথ্য দেয়া আছে। তারপরে রিকোয়ারমেন্ট, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা, অ্যান্ড ইনভেন্টরি মূল্য বের করা আন্ডার FIFO। FIFO মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের কিনা মাল আগে ছেড়ে দেয়া বা বিক্রয় করে দেয়া। এরপর বলছে কস্ট অফ গুডস সোল্ড আন্ডার LIFO। LIFO মানে লাস্ট ইন ফার্স্ট আউট।
আর রোমান 3-তে বলছে যে কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি এভারেজ কস্ট মেথড বা ওয়েটেড এভারেজ কস্ট মেথড, এভাবে আমাদেরকে 3টা করণীয় শেষ করতে হবে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে তারিখের ক্রমোলজি ঠিক আছে কিনা। প্রথমে আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ 200 ইউনিট 20 টাকা করে, প্রতি ইউনিট দাম কত টাকা? 20 টাকা করে। তাহলে সেটা আমরা এখানে ডেটের ঘরে ডেট লিখবো, ডিটেলস, পারচেজ, সেলস বা কস্ট অফ গুডস সোল্ড এবং ব্যালেন্স। এটা স্টোর লেজারের একদম সহজ ঘর এবং এটার বাইরে আর কোনো ঘর নাই, এটাই মনে রাখতে হবে। প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রে এই ঘরটাই প্রযোজ্য হবে। তাহলে আমরা রোমান 1 ফিফো মেথডে লিখছি স্টোর লেজার বা মালখতিয়ান, ডেট, ডিটেলস, পারচেজ, সেলস এবং কি ব্যালেন্স। দেখো 2020 জুলাইয়ের 1 তারিখ আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 200 ইউনিট 20 টাকা করে। তাহলে 200 ইউনিট 20 টাকা করে কোথায়? সেটা হচ্ছে মজুদ, মানে আমাদের গোডাউনে আছে। তাহলে গোডাউনে মজুদ আছে 200 ইউনিট 20 টাকা করে 4000 টাকা। ওই ব্যালেন্সের ঘরটাই হচ্ছে গোডাউন। তার মানে আগে থেকে যে পণ্যগুলো আছে ওপেনিং ব্যালেন্স সেগুলো কিন্তু গোডাউনে থাকবে। এই জন্য আমরা ব্যালেন্স বিডি বলে ওপেনিং ব্যালেন্সটা, ওখানে আমরা ব্যালেন্স বিডি বলে 200 ইউনিট 20 টাকা করে 4000 টাকা ব্যালেন্সের ঘরে লিখে ফেলবো 1 তারিখে। একের পরে আমরা জানি 3 তারিখ, কারণ 5 তারিখ হবে না, 5 তারিখের আগে কি 3 তারিখ। তাহলে 3 তারিখ সেলস করছে কত ইউনিট? 120 ইউনিট। তাহলে 3 তারিখে আমরা সেলস ডিটেলসের ঘরে সেলস লিখব। আমরা জানি সেলস করলে আমরা সেলসের ঘরে লিখব। তাহলে সেলস করার সময় খেয়াল রাখতে হবে আমাদের ওখানে ব্যালেন্সে কত টাকা রেটের মাল আছে। ব্যালেন্সে দেখা যাচ্ছে 20 টাকা রেটে 200 ইউনিট মাল আছে, সেখান থেকে আমরা 120 ইউনিট কি করব? সেল করব। তাহলে 120 20 টাকা করে 2400 টাকা পণ্য আমরা সেল করব। তাহলে এখানে আগে ছিল 200 ইউনিট 20 টাকা করে 4000 টাকার, কিন্তু যেহেতু 3 তারিখ 120 ইউনিট সেল করা হয়েছে, তাহলে আর থাকবে কি? ওই 200 থেকে 120 বাদ দিলে 80 ইউনিট। তাহলে 200 থেকে 120 বাদ দিয়ে 80 ইউনিট 20 টাকা করে 1600 টাকা ব্যালেন্সের কলামে আছে। তার মানে প্রতিবারেই ট্রানজ্যাকশনের সাথে সাথে ব্যালেন্সের মধ্যে পরিবর্তন আসবে, কারণ কিনলে বাড়বে আর বিক্রয় করলে কি কমে যাবে। তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফিফো পদ্ধতি নাকি লিফু নাকি ওয়েটেড অ্যাভারেজ। যদি ফিফো হয় আগের কিনা মালটা আগে বিক্রি করে দেব বা আগে ছেড়ে দিব, আর লিফু হলে শেষের কিনা মালটা আমরা আগে ছেড়ে দেব, জাস্ট এতটুকু। আর ওয়েটেড অ্যাভারেজ একদম ইজি। তাহলে 3 তারিখ শেষ, সেল করা শেষ। এরপরে দেখা যাচ্ছে 3-এর পরে তারিখের ক্রমোলজি 5 তারিখ কিনা হয়েছে। তাহলে 5 তারিখ কিনছে যে 300 ইউনিট, প্রতি ইউনিটের দাম কত টাকা করে? প্রতি ইউনিট দাম 22 টাকা করে। তাহলে 300 ইউনিট কেনা হয়েছে, প্রতি ইউনিটের দাম 22 টাকা করে। আমরা জানি কিনলে সেটা কোথায় লিখতে হবে? 400 ইউনিট কেনা হয়েছে 22 টাকা করে। তাহলে প্রতি ইউনিট পণ্য আমরা যেহেতু কিনছি 22 টাকা করে, তাহলে পারচেস করছি, তাহলে পারচেসের কলামে বসবে। ইউনিটের ঘরে 400 আর রেডের ঘরে 22, 400-এর সাথে 22 গুণ করলে হবে কি 8800 টাকা। তাহলে আমরা জানি কিনলে সেগুলো আমরা কোথায় রাখবো? গোডাউনে রাখবো। তাহলে গোডাউনে আগে থেকে আছে 80 ইউনিট মাল 20 টাকা করে 1600। এখন নতুন করে কিনছি আমরা 400 ইউনিট 22 টাকা করে, তাহলে 8800। ওই দুই রেটের মাল আমরা কি গোডাউনে কিনলে, মানে এই কলামে বসালে সেটা ব্যালেন্সের ঘরে বাড়বে, আর এই কলামে যদি আমরা বসাই সেটা ব্যালেন্স থেকে কি হয়ে যাবে? কমে যাবে। এটা গেল। এবার এরপর হচ্ছে তারিখের ক্রমোলজি অনুযায়ী 7 তারিখ সেল করছে 200 ইউনিট। তাহলে সেল করার সময় খেয়াল রাখতে হবে ফিফু মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের কিনা মাল আগে ছাড়। তাহলে সেলস করছি আমরা কত ইউনিট? 7 তারিখ 200 ইউনিট। তাহলে প্রথমে আমাদের গোডাউনে গিয়ে দেখতে হবে। তাহলে গোডাউনে দেখতেছি আমরা 20 টাকা কিনা রেটের মাল, আগের কিনা মাল এখানে আছে 80 ইউনিট, প্রথমে সেটা দিয়ে দিতে হবে। তাহলে 80 ইউনিট 20 টাকা করে 1600 দিয়ে দিলাম। কিন্তু 200 ইউনিট হতে আরও কত ইউনিট বাকি আছে? 120 ইউনিট। তাহলে 120 ইউনিট সেটা আমাদেরকে এই 22 টাকা রেট এর পরের কিনা মাল থেকে দিতে হবে। তার মানে এখান থেকে 120 ইউনিট দিব 22 টাকা করে, 2640 টাকা হবে। এবার আমরা গোডাউনে আমাদের 20 টাকা রেটের মালটা নাই, আমরা সেল করে দিয়েছি, কিন্তু 22 টাকা রেটের মালটা সবগুলো নাই, সেখান থেকে আমরা 120 ইউনিট সেল করে দিয়েছি আছে। তাহলে 400 থেকে 120 চলে গেলে 280 ইউনিট। 400 থেকে 120 বাদ দিলে 280 ইউনিট 22 টাকা করে 6160 টাকা। এই হলো 7 তারিখের লেনদেন। এরপরে 8 তারিখ
300 ইউনিট কিনছে 24 টাকা করে, তাহলে 300 ইউনিট কিনা হয়েছে 24 টাকা করে 7200 টাকা। তাইলে এখন আমরা লিখব আমাদের গোডাউনে 280 ইউনিট আছে 22 টাকা করে 6160 কিনলে আমরা জানি যে সেগুলো আমরা গোডাউনে রাখবো, ব্যালেন্সের ঘর মানে গোডাউন 300 ইউনিট 24 টাকা করে 7200 টাকা। এটাও গেল। এরপরে হচ্ছে যে 10 তারিখ 8-এর পরে হবে 10 তারিখ 100 ইউনিট সেল করা হয়েছে। তাহলে সেল করার সময় আমাদেরকে হিসাব রাখতে হবে সেটা কি ফিফু নাকি লিফু। ফিফু মানে আগের কিনা মাল। এখানে আমরা গোডাউনে গিয়ে দেখবো আগের কিনা মাল 22 টাকা রেটের মাল আছে 280 ইউনিট, সেখান থেকে আমরা আগে ছেড়ে দিব 100 ইউনিট 22 টাকা করে 2200। তাহলে এখানে 280 ইউনিট থেকে যদি আমরা 100 ইউনিট সেল করে দিই আর বাকি আছে 180 ইউনিট 22 টাকা করে 3960 টাকা। এরপরে এটা পুরোটাই আছে 300 ইউনিট 24 টাকা করে 7200 টাকা গেল। এরপরে 10-এর পরে হচ্ছে 12 তারিখ 200 ইউনিট কী করা হয়েছে সেল করা হয়েছে। সেল করার ক্ষেত্রে তাও ফাইফু। তাইলে 200 ইউনিট যেহেতু সেল করা হয়েছে প্রথমে আগের কিনা মাল হচ্ছে 22 টাকা রেটের মাল আছে যে 180 ইউনিট, সেটা আগে ছেড়ে দেব 180 ইউনিট 22 টাকা করে 3960 টাকা। এরপরে আরও 20 ইউনিট দিতে হবে যেহেতু 200 ইউনিট সেল করবো, আর 20 ইউনিট হবে এর পরের কিনা মাল এই যে 24 টাকা রেটের, এখান থেকে আমরা 20 ইউনিট নেব 24 টাকা করে 480। হ্যাঁ, তাহলে আর আছে এটা তো নাই 22 টাকা রেটের মাল সেল করে দিলাম সম্পূর্ণ, এখানে 300 ইউনিট নেই, এখান থেকে 20 ইউনিট সেল করলাম আর আছে 280 ইউনিট 24 টাকা করে গুণ করলে 6720 টাকা হবে। এরপরে হচ্ছে যে 15 তারিখ 80 ইউনিট কিনছি 26 টাকা করে পারচেজ 80 ইউনিট 26 টাকা করে 2080 টাকা। তাহলে এবার এই ঘরে এসে 280 ইউনিট আছে 24 টাকা করে 6720 টাকা। এবার আমরা 80 ইউনিট 26 টাকা করে কিনছি 2080 টাকা। এই হলো আমাদের কি 15 তারিখের লেনদেনগুলো লেখা শেষ। তাইলে এবার আমরা কস্ট অফ গুডস সোল্ড আমাদের এখানে বের করতে বলছে। কস্ট অফ গুডস সোল্ড মানে এই কলামটা যোগ করা। তাহলে এই কলামটা যোগ করলে 2400 1600 2640 2200 3960 480 যোগ করলে 13280 টাকা, এটাই হবে কি কস্ট অফ গুডস সোল্ড। এবার এন্ড ইনভেন্টরির ভ্যালু মানে হচ্ছে যে আমাদের হিসাবকাল শেষে এন্ড ইনভেন্টরি আছে 280 ইউনিট এবং 80 ইউনিটে যোগ করলে 360 ইউনিট, সেগুলোর মূল্য হচ্ছে 6720, 2080 যোগ করলে 8800 টাকা। মানে ওই শেষ দিনে যে মজুদগুলো আছে সেগুলোর মূল্যটাই হচ্ছে কি এন্ড ইনভেন্টরির ভ্যালু 8800 টাকা। এই হলো আমাদের কি ফিফু মেথডে কস্ট অফ গুডস সোল্ড এবং এন্ড ইনভেন্টরি ভ্যালু এভাবে বের করতে হবে। এবার একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় যদি পারচেজ রিটার্নের অ্যামাউন্ট এখানে থাকে, এই যে আমরা জানি পারচেজ রিটার্নটা কোথায় বসাবো আমরা এখানে, এবং গোডাউন থেকে যদি ফেরত আসে আর কি ইস্যুকৃত পণ্য, তখন আমরা কি সেটা এখানে বসাবো। তখন আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় এই পারচেজ রিটার্নের ভ্যালুটা বাদ দিব এবং কি ইস্যুকৃত পণ্য যেটা ইস্যু করছিলাম সেটা যে ফেরত আসছে ইস্যু রিটার্ন, সেটা আমরা কি মূল্যটা বাদ দিয়ে কস্ট অফ গুডস সোল্ডটা নির্ণয় করব। তাহলে আমাদের ফিফু পদ্ধতি শেষ। এবার আমরা লিফু করব, লিফু মেথড। দেখো লিফুর ক্ষেত্রেও প্রথমে 1 তারিখটা কোনো পরিবর্তন আসবে না। 1 তারিখ পেইং ব্যালেন্সটা আমরা বসাই দেব 200 ইউনিট 20 টাকা করে 4000 টাকা। এবার 3 তারিখে এসে সেল করা হয়েছে 120 ইউনিট। আমরা সেল করলে দেখব শেষের কিনা মাল আগে ছেড়ে দিতে হবে লিফুতে। তাহলে শেষের কিনা মাল আর আগের কিনা মাল আমরা গোডাউনে গিয়ে দেখি যে 1 রেটের মাল আছে 20 টাকা রেটের মাল 200 ইউনিট। তাহলে এখানে আর চিন্তা করার দরকার নেই, সেখান থেকে আমরা সেল করব। সেখান থেকে 120 ইউনিট 20 টাকা করে 2400 টাকা হবে, এবং আর এখানে বাকি থাকবে 80 ইউনিট 20 টাকা করে 1600 টাকা। এবার আমরা 5 তারিখে এসে কিনছি যে 400 ইউনিট 22 টাকা করে। তাহলে 400 ইউনিট 22 টাকা করে যেটা কিনছি সেটা আমরা এখানে লিখব। এখানে আছে 80 ইউনিট 20 টাকা করে 1600 টাকা, 400 ইউনিট 22 টাকা করে 8800 টাকা লিখলাম। এরপরে 7 তারিখ এসে 200 ইউনিট আমরা সেল করলাম। এখন গন্ডগোল হবে, নতুনত্ব আসবে। 7 তারিখ এসে আমরা 200 ইউনিট সেল করলাম,
সেক্ষেত্রে সেলের ক্ষেত্রে শেষের কিনা মাল কি করতে হবে, আগে সেল করতে হবে। তাহলে আমরা এখানে একটু পরিবর্তন আনি। এই যে তাহলে শেষের কিনা মাল কোনটা, এখানে গোডাউনে গিয়ে 22 টাকা রেটের মাল। তাহলে 200 ইউনিট সেল করলে আমাদের এখান থেকেই ছাড়তে হবে। তাহলে 200 ইউনিট দেখো এই যে এই রেটের মালটাই আমাদেরকে আগে বিক্রয় করতে হবে। 200 ইউনিট 22 টাকা করে, সেটা হবে যে 4,400 টাকা। এবার আমাদের গোডাউনে কিন্তু এই আগের কিনা রেটের মালটা টেকে যাচ্ছে। 80 ইউনিট 22 টাকা করে 1,600, আর এখানে 400 ইউনিট নেই, সেখান থেকে আমরা 200 ইউনিট সেল করে দিলাম। তাহলে আর আছে কি 200 ইউনিট 22 টাকা করে 8,000, না সরি 4,400 টাকা, 4,400 টাকা। এই হলো কি সেল করার ক্ষেত্রে যদি আমরা লিফু পদ্ধতি ইউজ করি তাহলে শেষের কিনা মালটা আমাদেরকে আগে ছেড়ে দিতে হবে। শেষের কিনা মাল আমরা আগে ছেড়ে দিলাম। এরপর হচ্ছে আমি 8 তারিখ কিনছি আবার 300 ইউনিট 24 টাকা করে। তাহলে 8 তারিখ যেহেতু কিনছি 300 ইউনিট 24 টাকা করে পারচেসের ঘরে লিখব। লিখার পর আমাদের এখানে পরিবর্তন আসবে। দেখো এই যে এখানে পরিবর্তন আসবে। প্রথমে আমাদেরকে এই যেগুলো গোডাউনে আছে সেগুলো আগে লিখে ফেলতে হবে। 80 ইউনিট 22 টাকা করে 1,600, এবার 200 ইউনিট এটা হচ্ছে 20 টাকা করে, 22 টাকা না, 20 টাকা করে, এটা হচ্ছে 22 টাকা করে 4,400। এবার আমি 300 ইউনিট 24 টাকা রেটের মাল কিনছি, সেটাও লিখতে হবে। 300 ইউনিট 24 টাকা করে 7,200 টাকা। এখন 3 রেটের মাল হয়ে গেছে। এবার আমরা 10 তারিখে এসে সেল করলাম। 10 তারিখে এসে সেল হচ্ছে 100 ইউনিট। তাহলে 100 ইউনিট শেষের কিনা মাল আমাদেরকে গিয়ে দেখতে হবে আগে এখানে গোডাউনে কোন রেটের মাল আছে। এখানে 3 রেটের মাল আছে, একটা 20 টাকা, একটা 22 টাকা, একটা 24 টাকা। তাহলে যেহেতু লিফু শেষের কিনা মাল আগে ছাড়তে হবে, তার মানে আমাদের এই 24 টাকা রেটের কিনা মালটাই শেষের কিনা মাল, সেটা আমরা আগে ছেড়ে দেব। তাহলে এখানেও পরিবর্তন আসবে। দেখো 100 ইউনিট আমরা এই যে শেষের কিনা মাল আগে ছাড়তে হবে। 24 টাকা রেটের মাল, এটা হবে 2400 টাকা। তাহলে 80 ইউনিট এটা থেকে গেছে 20 টাকা রেটের মাল 1,600 টাকা। এবার 200 ইউনিট 22 টাকা রেটের 4,400 টাকা। এবার এখানে কিন্তু 300 ইউনিট না 100 ইউনিট এখান থেকে সেল করা হয়েছে। আছে কত ইউনিট, 200 ইউনিট 24 টাকা করে, এখানে হবে যে 4,800 টাকা। তাহলে সেল করছি আমরা, শেষের কিনা মাল আগে ছেড়ে দিতে হবে লিফু এখান থেকে। তাহলে সেখানে 300 ইউনিট থেকে 100 ইউনিট সেল করে দিলে আর আছে কি 200 ইউনিট। এবারে সে আমরা 12 তারিখও সেল করলাম। 12 তারিখ কত ইউনিট সেল করলাম, 12 তারিখ দেখা যাচ্ছে 200 ইউনিট। 200 ইউনিট যেহেতু সেল করলাম, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোন রেটের মাল শেষে কিনা। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন রেটের মাল শেষে কিনা। আমরা এর আগের তারিখে দেখি, এখানে দেখা যাচ্ছে শেষের কিনা মাল হচ্ছে এটা 24 টাকা রেটের, বরাবর 200 ইউনিট আছো। তাহলে আমরা 12 তারিখে 200 ইউনিট সেল করব, যেটা আছে সেটাই সেল করব। 200 ইউনিট এখানে হবে 24 টাকা করে 4,800। এখানে থেকে গেছে 20 টাকা রেটের মাল 1,600, আর এদিকে 200 ইউনিট 22 টাকা রেটের 4,400। এই হলো আমাদের কি সেল। এবার 15 তারিখ এসে আমরা কিনছি কত, 80 ইউনিট। দেখো যেহেতু কিনছি তাহলে এখানে পরিবর্তন আসবে। প্রথমে আমরা 80 ইউনিট লিখে ফেলবো 20 টাকা রেটের, এটা হবে 1,600।
এবার 200 ইউনিট 22 টাকা রেটের 4400। এবার এদিকে কিনছি কি আমরা 80 ইউনিট 26 টাকা রেটের, সেটা হবে কি 2080। এবার আমরা কস্ট অফ গুডস সোল্ড এবং এন্ড ইনভেন্টরির ভ্যালুটা নির্ণয় করব। এন্ড ইনভেন্টরির ভ্যালু কীভাবে বের হবে? এই যে শেষের দিন যেই পণ্যগুলো মজুদ আছে সেগুলোর রেটটা 1600 যোগ 4400 যোগ 2080 হবে 8080। 8080 এবার এখানে যোগ করলে হবে, তাও এখানে 360 ইউনিট। এবার এই কলামটা যোগ করব, কস্ট অফ গুডস সোল্ড বের হবে 2400 যোগ 4400 যোগ 2400 যোগ 4800। তার মানে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 14000। তাহলে এখানে আমরা মুছে লিখতে হবে আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড COGS মানে হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড 14000 আর এন্ড ইনভেন্টরির ভ্যালু হচ্ছে 8080। এই হলো আমাদের কি এন্ড ইনভেন্টরি ভ্যালু। তাহলে লিফু পদ্ধতিতে জাস্ট বিক্রয় করার সময় খেয়াল রাখতে হবে শেষের কিনা মালটা আগে সেল করে দিতে হবে তোমাকে, এই জিনিসটা মাথায় রাখলে হবে। তাহলে আমাদের লিফুও শেষ। এখন আমরা অ্যাভারেজ মেথডটা শিখব, একই অঙ্ক থেকে অ্যাভারেজ মেথড। তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট কি 3, অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ। অ্যাভারেজ বা কি ওয়েটেড অ্যাভারেজ মেথড, অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ মেথড। জাস্ট আমি তোমাদেরকে এখানে অ্যাভারেজ মেথডের শর্টকাট টেকনিকটা বলি, সেটা হচ্ছে যে বিক্রয় করার ক্ষেত্রে কোনো চিন্তাই করতে হবে না, কারণ গোডাউনে থাকবে এক গ্রেডের মাল। কিন্তু কিনলে সেক্ষেত্রে তোমাকে হিসাবে সেটা আনতে হবে এবং সেটা আমাদেরকে গড় করতে হবে। জাস্ট বিক্রয় করার সময় কোনো চিন্তা করতে হবে না। ফাইফু এবং লাইফুতে কিন্তু দেখা গেছে বিক্রয় করার সময় কোন রেটের মাল, ফাইফুতে আগের কিনা মাল আগে ছেড়ে দিতে হয়, আর লিফুতে কি শেষের কিনা মাল আগে ছেড়ে দিতে হয়। কিন্তু এখানে কিনলে জাস্ট রেটটা চেঞ্জ হয়ে যাবে, বিক্রয় করার সময় দেখবা যে গোডাউনে এক রেটের মাল আছে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের ব্যালেন্স বিডি যেমন আছে সেটা আমরা সরাসরি এখানেও লিখে দেব। আমাদের 200 ইউনিট 20 টাকা করে 4400। 3 তারিখে এসে সেল করা হয়েছে আমাদের 120 ইউনিট। তাহলে 120 ইউনিট সেল করছি আমরা, ওখানে আছেও তো 20 টাকা রেটের মাল, সেটা আমরা 2400 টাকা লিখবো। আর বাকি থাকবে কি 80 ইউনিট 20 টাকা করে 1600 টাকা। এবার আমরা কিনছি 5 তারিখে এসে কত ইউনিট? আমরা 5 তারিখে এসে কিনলাম 400 ইউনিট 22 টাকা করে 8800 টাকা। এবার এখানে পরিবর্তন আসবে, দেখো এই যে একটু খেয়াল করতে হবে, এই যে অ্যাভারেজ একটা যদি বোঝো তাহলে তোমাদের অন্যগুলো বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখানে এখন 80 ইউনিট আছে না, আমরা কিনছি কত ইউনিট? 400 ইউনিট। তাহলে এই 80 ইউনিটের সাথে ব্যালেন্সের ঘরে এই 400 ইউনিট কি করব আমরা যোগ করব। যোগ করলে হবে কি 480 ইউনিট। এবার এটার মূল্য হচ্ছে 1600 টাকা, আর কিনছি যে সেটার মূল্য হচ্ছে কি 8800। তার মানে 8800 যোগ কি 1600 10400। 10400। একটু আমি আবারও রিপিট করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এই যে আমরা কিনছি যে 80 ইউনিট, না আগে থেকে গোডাউনে আছে 80 ইউনিট, কিনছি যে 400 ইউনিট। এই 80 ইউনিটের সাথে 400 ইউনিট আগে যোগ করে ফেলবো, 480 ইউনিট। এই 80 ইউনিটের মূল্য হচ্ছে 1600 টাকা, আর 400 ইউনিটের মূল্য হচ্ছে 8800 টাকা, এটা যোগ করব। তাহলে 1600 আর 8800 যোগ করলে হবে 10400 টাকা। এবার 10400কে 480 দ্বারা ভাগ করে দেব। 10400 ভাগ 480 আসছে 21.666, এভাবে আসছে। তা আমরা 4 ঘর নেব 21.66667, 21.66667
6.7। এই হলো রেট। এতে কেনার সাথে সাথে রেটটা চেঞ্জ হয়ে গেছে 21.667 টাকা। এবার আমরা 7 তারিখে এসে সেল করলাম। সেল করার ক্ষেত্রে আর কোনো চিন্তা করতে হবে না। কত ইউনিট সেল করছি? 200 ইউনিট। এখন এখানে গোডাউনে দেখা যাচ্ছে এক গ্রেডের মাল, আর চিন্তা করার দরকার নাই, সেল করার সময় কোনো ঝামেলা নাই, ওখান থেকে আমরা এক গ্রেডের মালটা বিক্রয় করে দেব। তবে এখানে একটু পরিবর্তন আসবে। এই যে 200 ইউনিট, 200 ইউনিট, তাহলে রেট কত? ওই 21 টাকা, 21.667, 21. একুশ দশমিক 667, তাহলে 200 ইন্টু 21.667 গুণ করলে হবে 4,333 টাকা। এটা হচ্ছে 4,333 টাকা। এবার এই 480 থেকে 200 ইউনিট চলে গেলে আর আছে কত? 280 ইউনিট। তাহলে রেট হবে 21.667, 21.667। তাহলে 280 সাথে 280 ইন্টু 21.667 গুণ করলে হবে 6,066.67, তার মানে 6,067 হবে, 6,067 টাকা। 6,067 টাকা হবে কি আমাদের কি 280 ইউনিটের মূল্য, 6,067 টাকা। এবার গেল পারচেজ। আমরা এসে 8 তারিখে কিনছি আবার 300 ইউনিট, আবার খেয়াল রাখতে হবে 300 ইউনিট কিনছি, এখানে পরিবর্তন আসবে। দেখো তাইলে আগে থেকে আছে 280 ইউনিট, এই 300-এর সাথে 280 যোগ করলে হবে কি 580, 580। এবার এই 6,067-র সাথে 7,200 কি করতে হবে? যোগ করতে হবে। 6,067 যোগ 7,200, 13,267। এখানে হবে কি 13,267, 13,267। এটার সাথে এটা যোগ, তাহলে 13,267-কে ভাগ 580, 22.8741, রেট হবে 22.8741 টাকা করে, 22.8741 টাকা করে রেট হবে। এবার আমরা 10 তারিখে সেল করলাম কত ইউনিট? 100 ইউনিট। তারিখে আমরা সেল করলাম 100 ইউনিট। দেখো 100 ইউনিট রেট হচ্ছে এক রেট 22 টাকা, 22.8741 করে প্রতি ইউনিটের রেট হবে। তাইলে আমরা লিখি 100 ইউনিট রেট হবে এটাই, 22.8741। তাহলে 100 ইউনিট যদি সেল করে দিয়ে আর এখানে থাকবে কি 480 ইউনিট, রেট হবে 22.8741।
তাহলে 100 ইউনিট 100 ইন্টু 22.8741 গুণ করলে হবে 2287 টাকা, 2287 টাকা। এবার 480 ইন্টু 22.8741 আমরা গুণ করব। দেখা যাচ্ছে 10,979.56, তার মানে 10,980, 10,980। এই হলো আমাদের কি 10 তারিখ পর্যন্ত লেনদেন শেষ। এই 580 থেকে 100 ইউনিট সেল করে দিলাম 22 টাকা 8741 পয়সা করে, 2287 টাকা। এখানে আর আছে কি 480 ইউনিট, 580 থেকে 100 সেল করে দিলে 10,960 টাকা। এরপর হচ্ছে যে আমরা 12 তারিখ আবার সেল করলাম, 12 তারিখ আবার 200 ইউনিট সেল করলাম, 12 তারিখ আমরা আবার 200 ইউনিট সেল করলাম। দেখো 12 তারিখ আমরা 200 ইউনিট সেল করলাম, তাহলে আর আছে এখান থেকে 200 ইউনিট 22 টাকা, তাও 22 টাকা 228741। তাহলে এটা এখানে আর আছে কত, 280 থেকে 200 চলে গেলে এখানে 480 থেকে যদি 200 চলে যায় আর থাকবে 280, তাও 22 টাকা 8741। ওকে, তাহলে 200 ইন্টু 22 টাকা 8741 পয়সা হবে 4,574 বা 75, 4,575 টাকা। এবার এদিকে 280 ইন্টু 22 টাকা 8741 পয়সা হবে 6,405, 6,405, 6,405 টাকা। এরপরে আমরা 15 তারিখ এসে কিনলাম কত ইউনিট, 80 ইউনিট। তাহলে 80 ইউনিট যেহেতু কিনছি, দেখো এখানে পরিবর্তন আসবে। 80 ইউনিট কিনলাম আমরা, এই যে 280 সাথে 80 ইউনিট যোগ করলে হবে 360। এখন 6,405 এর সাথে আমরা কি করব, 2080 কি করব, যোগ করব। 6,405 যোগ 2080, 8,485, 8,485 এবং ভাগ করব, ভাগ 360, 23.5694, রেট হবে 23.5694। তাহলে এটা হবে 8,485। এবার আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার জন্য এই কলামটা যোগ করব। 2,400 যোগ 4,333 যোগ 2,287 যোগ 4,575, 13,595। এটা হবে যে 13,595, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের মূল্য। তাহলে এখানে আমরা লিখে দেব, আর এখানেও লিখে দেব 13,595, আর এদিকে হবে 8,485। এই হলো আমাদের কি ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, কিনলে জাস্ট ওই আগের ব্যালেন্সের গড়ে যে ইউনিটটি আছে এই ইউনিটের সাথে ক্রয়ের ইউনিট যোগ হয়, ব্যালেন্সের গড়ে যে ইউনিটটি আছে সেটার মূল্যের সাথে কিনা মূল্যটা যোগ হয়ে বসবে। ওই কিনা টাকাটাকে আমরা ইউনিট দ্বারা ভাগ করলে যে রেটটা আসবে রেটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে আমরা বুঝে গেলাম কীভাবে অঙ্কটা করতে হয় এবং কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে অ্যান্ড ইনভেন্টরি ভ্যালুটা নির্ণয় করতে হয়। তাহলে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, ফিফুর ক্ষেত্রে আগের কিনামালটা আগে ছেড়ে দিতে হবে, লিফুর ক্ষেত্রে শেষের কিনামালটা আগে ছেড়ে দিতে হবে। ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে কিনলে সেটা তোমাকে গড় করে সেল করার সময় কোনো সমস্যা হয় না। আমি আরেকটা জিনিস সহজ টেকনিকটা আমি আবার রিপিট করি, কিনা মানে ক্রয়ের ঘরে লেখা মানে মজুদে বাড়া। কিনলে সেগুলো অবশ্যই আমরা গোডাউনে রাখবো, গোডাউন মানে ব্যালেন্সের ঘরে, আর বিক্রয় করলে সেগুলো অবশ্যই গোডাউন থেকে কমে যাবে, এই জন্য ব্যালেন্স থেকে কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখানে একটা ঝামেলার বিষয় আছে, সেটা আমি প্রথমে বলছি, পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন কিন্তু
সেলসের এই কলামে বসবে, ঠিক আছে। অথবা আমরা ইস্যুকৃত মাল যদি ফেরত আসে, আমরা ইস্যু করলাম কারখানায় কাঁচামাল, সেগুলো যে কোনো না যে কোনো কারণে যদি ফেরত আসে, সেটাও কি এই সেলসের ঘরে বসবে। এই ঘরে বসা মানে সেটা ব্যালেন্স থেকেই যাবে, বাদ যাবে। আরও কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো কারণে পণ্য শর্টেজ থাকে, নষ্ট হয়ে যায়, আগুনে নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, বা পরিবহনে বিনষ্ট হয়ে যায়, বা ডাকাতি হয়ে যায়, বা যে কোনো না যে কোনো কারণে ঘাটতি থাকে, তাহলে কি কি বলছি, পারচেজ রিটার্ন এবং কারখানায় ইস্যুকৃত পণ্যগুলো ফেরত আসলে এই দুইটা আইটেম প্লাস চুরি হয়ে গেলে, ক্ষতি হলে, আগুনে বিনষ্ট হলে, পরিবহনে বিনষ্ট হলে, ডাকাতি হলে, যে কোনো কারণে ঘাটতি থাকলে সেগুলো সেলসের কলামে বসবে। এখানে বসা মানে সেটা ব্যালেন্স থেকে কমে যাবে। আর বিক্রয় ফেরত কিংবা কারখানায় ইস্যুকৃত পণ্যগুলো যদি ফেরত আসে, তাহলে সেগুলো আমরা কোন ঘরে বসাবো, এই ঘরে আমরা বসাবো। এই ঘরে বসা মানে হচ্ছে সেটা ব্যালেন্সের ঘরে কি বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখি, আশা করি তোমাদের ফিফু, লিফু এবং ওয়েটেড অ্যাভারেজ বা অ্যাভারেজ মেথডে নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আজকে আর না, নেক্সট ক্লাসে আমি আরও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি চেপে দাও, নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমার নোটিফিকেশনে শো করবে। আর শুরু থেকে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। একটা অঙ্ক দিয়ে আমরা 3টা পদ্ধতি শিখলাম। আজকে আর না, সবাইকে ধন্যবাদ।